আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। প্রত্যেক দমন পীড়ন, প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে। এই ইল্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নেতা। যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। সবাইকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই, ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ, সার্কাস এবং কমেডি অব ইরর্স মঞ্চস্থ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেওয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে। এটি সুস্পষ্ট, এটি স্রেফ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ। এবং বিচার করছে কারা? যারা ইন্ডেমনিটি দিয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে। আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই। এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয়ে কিংবা বিএনপি, জামায়াত, এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত। আজকে সুস্পষ্টভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে, বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে, আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে, আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে। আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল, ঠিক একইভাবে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ রিমান্ডে আছেন, আমরা অনেকেই নির্বাসনে আছি। আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নেতা। আমরা উপলক্ষ মাত্র, শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন। রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন। আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন। যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে, মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন। যাদের ছাত্রত্ব আছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে আপনার মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, সাংবিধানিক অধিকার বুঝে নেয়ার চেষ্টা করবেন। যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে, মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে, দেশের দায়িত্ব, জাতির দায়িত্ব। বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাঁধে। বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ। বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব। ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘরহারা, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন। মায়ের মুখ অনেক দিন ধরে আপনারা দেখেন না। মনে রাখবেন, লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে। বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে, অবৈধভাবে যারা শাসন করছে, তারা অবৈধ। আমরা যা করব, সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব তাই বৈধ। এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলী ন্যায়সঙ্গত। বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায়সঙ্গত সংগ্রাম জারি রাখার আহ্বান জানাচ্ছি। আজকে অনেকেই মব করে বেড়াচ্ছে, আপনাদের উপরে সন্ত্রাস, সহিংসতামূলক কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে। দেশকেই দমন পীড়নের যন্ত্র হিসেবে পরিণত করা হয়েছে। যারা মব করছে, মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন। যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন, ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন, সাময়িক বহিষ্কার করছেন, পরীক্ষায় বসতে দিচ্ছেন না, আবাসিক হলে যেতে দিচ্ছেন না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না, আপনি যেই হন না কেন, ছাত্র নামধারী মব স্টার কিংবা শিক্ষক নামধারী দখলদারের তল্পিবাহক কিংবা এই অবৈধ দখলদারের দমন পীড়নের অফিসার ইনচার্জের মতো যারা বসে আছেন, মনে রাখবেন প্রত্যেক দমন পীড়ন, প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না।
আপনারা মানবেন না, আপনারা মানতে বাধ্য নন। যাদের জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, আইনি ভিত্তি নেই, তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন। কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাতকড়া আপনার জন্য অপেক্ষা করছে। যারা জামিন দিচ্ছেন না, ফরমাইশে রায় লিখছেন, দখলদারের তল্পিবাহক হয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন, মনে রাখবেন জনতার আদালতে ইতিমধ্যেই আপনিও অভিযুক্ত। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বিতম্বি করছে, তাদের হাতে নয়, বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে। চর দখলের মতো যারা সরকার দখল করছে, তারা নয়, আপনিই সত্যিকারের বাংলাদেশ। এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই। আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে, প্রিজন ভ্যানে রয়েছে, রিমান্ডে রয়েছে। নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে। আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। একা কিংবা 100 জন, 1000 কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন, সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। মনে রাখবেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের জনগণ বিজয়ী হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয়। আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব, লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার, এই ইল্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই লড়াই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থাকবেন, জনতার আদালতে ইতিমধ্যেই আপনিও অভিযুক্ত। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বিতম্বি করছে, তাদের হাতে নয়, বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে। চর দখলের মতো যারা সরকার দখল করছে, তারা নয়, আপনিই সত্যিকারের বাংলাদেশ। এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই। আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে, প্রিজন ভ্যানে রয়েছে, রিমান্ডে রয়েছে। নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই মনোনয়ন নিয়ে অথবা কারা নির্বাচন করতে চাচ্ছেন, তাদের নানা রকম কথাবার্তা নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে ভোটারদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা, তিনি উপদেষ্টা পদে এখনো বহাল আছেন এবং উনি অলরেডি ঘোষণা করেছেন যে তিনি নির্বাচন করবেন। এই যে ঘোষণা, এই ঘোষণাটাই কি প্রকারান্তরে নির্বাচনী প্রচারণার অংশ নয়? যখন একজন উপদেষ্টা বলেন আমি নির্বাচন করবো এবং কোন এলাকা থেকে করবেন তাও বলে দিয়েছেন, তাহলে সে এলাকার লোকদের কাছে উনি কিন্তু একজন প্রার্থী এবং সেই প্রার্থী এখন একজন উপদেষ্টা। তো এই সরকারে একজন উপদেষ্টা যখন বলেন যে আমি নির্বাচন করব এবং তারপরে যখন যদি উপদেষ্টা থাকেন, তখন কি এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না? এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে। আবার দেখছি যে বিএনপি মনোনয়ন দিয়েছে, এর আগে জামাতে ইসলাম মনোনয়ন দিয়েছিল। জামাতে ইসলাম 300 আসনে মনোনয়ন দিয়েছিল, বিএনপি 237টা আসনে মনোনয়ন দিয়েছে এবং এর মধ্যে বিভিন্ন আসনে বঞ্চিত প্রার্থীদের নানা রকম উষ্মা, বিক্ষোভ, প্রতিরোধ, এগুলো আমরা দেখছি। সবচেয়ে জটিল ভাবে যেটা দেখলাম সেটা হলো মাদারীপুর 1 আসনে। সেখানে দেখলাম যে এতটাই প্রতিবাদ হলো যে বিএনপি তাদের এই মনোনয়নটাকে স্থগিত করতে বাধ্য হলো। এখন দেখলাম সে স্থগিতাদেশের বিরুদ্ধে আলোচনা হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান
ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর মঞ্জুর চৌধুরী, ধন্যবাদ। আপনাকে প্রথমে আমি যে প্রশ্নগুলো নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের এই উপদেষ্টার যে ব্যাপারটা, যে উনি নিজে এখন উপদেষ্টা আছেন, উপদেষ্টা থেকে উনি বলছেন যে উনি অমুক আসনে নির্বাচন করবেন, কোন দলের হয়ে করবেন কিনা, জোটের হয়ে করবেন কিনা জানেন না, তবে উনি যে করবেন এটা উনি গ্যারান্টি দিয়েছেন। বলছেন আপাতত স্বতন্ত্র হিসেবে উনি নির্বাচন করতে চাচ্ছেন। এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া একজন উপদেষ্টার, এই বিষয়টাকে আপনি আসলে এই সরকারের নিরপেক্ষতার ক্ষেত্রে প্রশ্নে এটা আপনি কিভাবে দেখছেন? সরকার নৈতিকতার দিক থেকে হেরে গেছে। তার সবচেয়ে বড় যে গুণ থাকার কথা ছিল নিরপেক্ষতা। তারা হলে তো আমরা কোনো দলীয় সরকারের অধীনেই এ ধরনের নির্বাচন করতে পারতাম। সেখানে সে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে একেবারে একেবারে সম্পূর্ণ ন্যাক্কারজনক ভাবে। এবং এইখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার একটা ভূমিকা থাকা উচিত ছিল। তার বলা দরকার ছিল, আপনারা যারা নির্বাচন করতে চান তারা আপনারা এই ইসের থেকে, এই মন্ত্রিসভা বা উপদেষ্টা মন্ডলীর ক্যাবিনেট থেকে আপনারা রিজাইন করুন। কারণ এই ধরনের নির্বাচন হওয়ার পরে সংবদ্ধ অনেক পার্টি আপনি কিন্তু মামলা করে দেবে, নির্বাচন কিন্তু বানচাল হয়ে যাবে। কারণ নির্বাচন হওয়ার কথা একটা নিরপেক্ষ একটা সরকারের অধীনে, সেই নিরপেক্ষতা তো আগেও তারা নানাভাবেই সাহেব এটাকে ক্ষুণ্ণ করেছেন। এখন তো ব্ল্যাটেন্টলি একেবারে ওপেনলি বলে বসলেন আমি ঢাকা 10-এর নির্বাচন করব। এখন উনি যদি ঢাকা 10-এর এখানে যান, উনি ফুল প্রোটোকল নিয়ে যাবেন। ঢাকা 10-এর লোকজনকে উনি হয়তো অনেক টাকা অ্যালটমেন্ট করতে পারবেন, অনেক টাকার করতে পারবেন। উনি এক জায়গায় ওই কুমিল্লায় তো বহু টাকা অ্যালট করে দিয়ে শেষ পর্যন্ত ওখান থেকে চলে আসতে হয়েছে। টাকা দিলেই হয় না। এই জন্য আমি মনে করি কি এটা একটা খুব অন্যায় কাজ হয়েছে, এবং এর দায় দায়িত্ব শুধু ওই তরুণ উপদেষ্টারই না, এটার দায় দায়িত্ব ডক্টর ইউনূসের উপরও বর্তায়। জি, তো এখন আরেকটা ব্যাপার হলো, অনেকে বলছেন, বলাবলি করছেন যে এই ঢাকা 10-এ উনি নির্বাচন, যদিও আপাতত উনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বলছেন, কিন্তু অনেকে বলছেন যে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং বিভিন্ন যে মানে আপনার নমুনা দেখে মনে হচ্ছে যে উনি হয়তো জোটের প্রার্থী হবেন। কারণ দেখেন, ঢাকা 10-এ বিএনপি কিন্তু এখনো কোনো প্রার্থী দেয়নি, এবং এটা থেকে আগেই বলাবলি হচ্ছিল যে এখানে হয়তো ওনারা এনসিপির সঙ্গে জোট করতে পারেন। যদি জোট করেন, সেই জোটের একজন প্রার্থী হয়তো এখানে মনোনয়ন পাবে। সেই হিসাবে কিন্তু যখন আজকে আসিফ আহমদ সজীব ভুঁইয়া বললেন যে উনি নির্বাচন করবেন, তখন লোকে কিন্তু 2-2-4 মিলিয়ে নিয়েছে। এবং সেই মেলানোতে যদি বিএনপি তাকে এখানে নমিনেশন দেয়, এখানে কিন্তু বিএনপির দুজন ভালো ক্যান্ডিডেট আছে, বেশার অসীম আছেন এবং আরেকজন আছেন রবিউল ইসলাম রবি, দুজনেই কিন্তু বেশ পোর খাওয়া পলিটিশিয়ান। তো তাদের বিপরীতে এই যে বিএনপির একটা প্রবণতা, বড় দলগুলোর একটা প্রবণতা, যে হঠাৎ করে একজন লোককে এনে নমিনেশন দিয়ে দেওয়া। যেমন আমরা শুনতে পাচ্ছি উত্তরায় নাকি মীর মুগ্ধর ছোট ভাই, মীর যমজ ভাই মীর স্নিগ্ধকে নমিনেশন দেওয়ার কথা আলোচনা হচ্ছে। এই যে বিষয়গুলো, এটা কি দলের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে না? এই সমস্ত নেতা কর্মীরা আপনার দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন, ত্যাগ স্বীকার করছেন, জেল খাটছেন, ডেডিকেশন তাদের মানে প্রশ্নতে ডেডিকেশন দেখাচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এরকম উড়ে আসা জুড়ে বসে একজনকে নমিনেশন দেওয়াটা, এটা কি রাজনীতির জন্য ভালো? এটা রাজনীতির দলের দেউলিয়া অনেকেই দেখায়। এখানে তারা যে রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা দেখাতে পারছেন না। কারণ আপনার এই যে আপনার যে এই উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, যে উনি কি বিরাট একটা রাজনীতিবিদ।
ওনাকে যে দিতে হবে কেন? যারা এখানে বছরের পর বছর বহু কষ্ট করে মাঠ ধরে রেখেছেন, নেতাকর্মীদের পাশে থাকছেন, তাদেরকে বঞ্চিত করে ওনাকে দেওয়ার কোনো আমি জাস্টিফিকেশন দেখি না। আর একটা জিনিস বললেন যে মুগ্ধর ভাই তার নমিনেশনটা দিচ্ছে কোন কোটায়। সে তো এমন কোন রাজনীতিবিদ না যে সে একটা নমিনেশন পেতে পারে। এই জাতীয় দল, জাতীয় ভাবে বিরাট একটা দল বিএনপির কাছ থেকে উনি কোন কোটায় পেলেন? যদি কোটাই হয় যে ওনার ভাই শহীদ হয়েছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সেই হিসাবে উনি এক নমিনেশন পান, তাহলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তারাও তো বলতে পারে যে আমাদেরও তো একটা কোটা থাকা উচিত। কোটা প্রথার বাইরে কিন্তু আমরা যেতে পারতেছি না। এই জিনিসটাও কিন্তু দেখা উচিত যে আপনার কাউ যদি জাতীয়ভাবে যদি স্যাক্রিফাইস করে, তার জন্য যে নিড আছে, অর্থাৎ চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া, কিন্তু তাই বলে তাকে আপনি একটা সিট দিয়ে দিবেন, নমিনেশন দিয়ে দিবেন, এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। এবং আপনি যদি সহজ সরল ভাবে চিন্তা করেন, যে কোটা প্রথা, যে মুক্তিযোদ্ধাদের কোটা প্রথা কিন্তু আমরা বাতিল করে দিয়েছি, রাইট? এইখানেও কিন্তু আমার কোটা প্রথা হইলো যে যারা শহীদ কিংবা এই কোটা প্রথাটা আপনার আরো জায়গায় ছড়াই যাবে। কিন্তু এখানে যদি দেখেন আরেকজনকেও দেওয়া হয়েছে যে মায়ের ডাকের, সে যদি ভালো পলিটিশিয়ান হয় তাকে দিতে পারে। সে কি বিএনপি পলিটিক্স করছে কোনো সময়? করে নাই, কিন্তু তাকেও কিন্তু দেওয়া হচ্ছে। এই টেন্ডেন্সিটা থেকে বেরিয়ে আসা উচিত যে যারা রাজনীতিবিদ তাদের হাতেই এই সংসদটা থাকা উচিত, যেটা শেখ হাসিনা করে গেছে। গায়ক, বাদক, নর্তকী, আপনার বিভিন্ন সার্কাসের লোকজন সব এনে একটা সার্কাস বানাই ফেলছিল। এটা থেকে আমরা মুক্তি চাই। আপনার যারা রাজনীতিবিদ, যারা প্রফেশনাল, তাদেরকেই নমিনেশনটা দেন। কিন্তু কালো টাকার লোক কিংবা কারো ভাই মারা গেছে কিংবা কারো বোন নিহত হয়েছে, এই কোটার মধ্যে যান না। এটা থেকে বেরিয়ে আসা দরকার আমাদের সহজ সরল ভাবে। জি, আরেকটা আমি আলোচনা করি, এটার সঙ্গে আসলে আপনি খুবই রিলেটেড, এই জন্যই এই প্রসঙ্গটা এনেছি। এটা হলো আমি শুরুতে ভূমিকায় যে কথাটা বললাম যে মনোনয়ন দেওয়ার পর এই যে বিক্ষোভ হচ্ছে, বঞ্চিত প্রার্থীর পক্ষে বিক্ষোভ হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে যখন মনোনয়নটা দেন তখন দল কি খুব চিন্তা ভাবনা করে দেন না? অথবা যাদেরকে দেয় তারা কি ওই পদের জন্য যোগ্য নয়? যদি যোগ্য হয় তাহলে তার বিপরীতে এত বিক্ষোভ কেন? আবার এর মধ্যে দেখো আপনার যে ঘটনাটা আমি বলছিলাম মাদারপুর এক শিবচর যে জায়গাটা, আমি যতদূর জানি ওটা আপনার এলাকা, আপনি নিজের উপজেলা ওটা। তা আপনার উপজেলায় আপনি তো চেনেন, যাকে বঞ্চিত করা হয়েছে তাকেও চিনেন, যাকে দেওয়া হয়েছে তাকেও চিনেন। আবার স্থগিত করার পর আজকে দেখলাম যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তার সমর্থকরা আজকে আবার সেই রাস্তা বন্ধ করেছে। আমার প্রশ্ন আপনার কাছে তিনটা। একটা হলো যে এই দুইজন প্রার্থী সম্পর্কে আপনার কি ধারণা? এই মনোনয়ন যেটা দেওয়া হয়েছে বিএনপির, সেই সম্পর্কে আপনার কি ধারণা? এবং কিছু হলেই যে হাইওয়ে বন্ধ করে দেওয়া, এটা কোন ধরনের মানসিকতা, এটা কোন ধরনের রাজনীতি? তো আসলে জনবিরোধী রাজনীতি হয়ে যায় যদি আপনি রাস্তা বন্ধ করে দেন। ঢাকা ভাঙ্গার যে এক্সপ্রেসওয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গাড়ি ঘোড়া, যেটা বন্ধ করা কোনো মতেই সমীচীন না। এক। দুই নম্বর হচ্ছে যে প্রথমে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তার নাম কামাল জামাল নুরুজ্জামান মোল্লা, এই ধরনের তার একটা বেশ বড় একটা নাম। উনি একটা ধনাঢ্য ব্যক্তি, উনি প্রচুর টাকার মালিক, এখানে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক হাইলি কানেক্টেড লোক। এখন উনাকে নমিনেশন দেওয়া হয়েছে, সেই নমিনেশন কিন্তু স্থানীয় জনগণ মানে নাই। কিন্তু উনি বেশ বড় মিটিং করতে পারছে ওইখানে। হাতির বাগান বলে একটা মাঠ আছে, সেই মাঠে, যেটা আমি জানতে পারছি যে কাজটা উনি করছেন। উনি যেভাবেই হোক, প্রভাব খাটাই হোক, টাকার বিনিময়ে হোক, উনি নমিনেশনটা পেয়েছেন। আবার মিটিংও করতে পারছেন বেশ কিছু লোক নিয়ে। এলাকারা আপনি দেখেন যে কি একটা অশুভ চক্র গড়ে উঠছে,
যে আমাদের 19টা ইউনিয়নের যারা চেয়ারম্যান ছিল সবাই নামেই একটা করে 2টা 3টা করে মামলা হয়েছে। তো উনি দায়িত্ব নিচ্ছেন, আমরা জানতে পারলাম যে আপনাদের মামলা মকদ্দমা আমি দেখবো এমপি হয়ে, এবং আপনারা আমাকে সহায়তা করেন, অর্থাৎ আপনারা লোক দেন। এই মিটিং এর মধ্যে অনেকেই কিন্তু ছিল আওয়ামী লীগের লোক। এটি আমি ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমাকে বলা হয়েছে, এটা ভুলও হতে পারে, কিন্তু অনেকেই ছিল আওয়ামী লীগের লোক। আজকে আবার মূলত ওইখানে তো 2 জন ক্যান্ডিডেট না, ওইখানে প্রায় 7-8 জন ক্যান্ডিডেট। এর ভিতরে বেশিরভাগ ক্যান্ডিডেটই 3-4 জন ক্যান্ডিডেট তারা ফিল্ডে থেকে কাজ করছে আর আপনার এই গত 16-17 বছর। তার মধ্যে একজন সবসময় ছিল, যেটা 2018 সনে নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী। উনি একজন সহজ সরল এবং সজ্জন ব্যক্তি। ওনার পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার। মোতাহার হোসেন সিদ্দিকী ছিলেন ইত্তেফাকের যে প্রকাশক, তার উনি পুত্র। ওনার একটা বেশ পপুলারিটি আছে। আজকে আমি দেখলাম, অবাক হয়ে গেলাম যে ব্যাপক সংখ্যক লোক 71 রোডে উপস্থিত হয়েছে ওনার মিটিং এ ব্যাপকভাবে। মানে তারা এই কামাল জামাল নুরুজ্জামানের মনোনয়ন মানে না। এখন মানে না কেন, তার অনেকগুলি মানে নেগেটিভ সংবাদ প্রকাশিত হয়েছে। উনি উত্তেজনার বসে জয় বাংলা বলে ফেলেন। ওনার সাথে ছবি বাইর হয়েছে যেগুলি উনি প্রতিবাদ করেন নাই। বেনজিকে উনি কেক খাওয়াচ্ছেন, আপনার টাকলা মুরাদকে উনি কেক খাওয়াচ্ছেন, আসাদুজ্জামান কামাল ঠামাল, এই ধরনের আওয়ামী লীগের আমলের যত রকমের লোকজন ছিল সব তাদের সাথে ওনার দহরম মহরম ছিল। এটা সুবিদিত। এবং উনার নামে ব্যাংকের মামলা আছে, উনি জেল খেটেছেন ব্যাংকের টাকার ব্যাপারে। অর্থাৎ উনি কোনো ক্লিন নিজের লোক না। এখন আমার প্রশ্ন হলো যে আমরা এত করলাম, আন্দোলন করলাম, রক্ত ঝরালাম, আপনার বহু রকমের নিগৃহীত হয়েছি, আমি নিজেও তো নিগৃহীত হয়েছি এই গত 15-16 বছর। এখন সেইখানে এমন একজন লোককে আপনি দিলেন নমিনেশন, যে লোক কন্ট্রোভার্সিয়াল, হাইলি কন্ট্রোভার্সিয়াল। কেন আপনি দিছেন? আপনি কি কারণে দিছেন? আপনার ওইখানে কি আর কোনো ক্যান্ডিডেট ছিল না? আরো ক্যান্ডিডেট ছিল। আপনি জাফর চৌধুরী ছিল, আপনার সোহেল রানা ছিল, ওইখানে আপনার লাবলু সিদ্দিকী আসেনি, আপনার আরো বেশ কয়েকজন, সবাই নাম আমি আর বলতে চাচ্ছি না, বেশ কয়েকজন ছিল। তারা মাঠের লোক, তাদের ভিতর থেকে বেশি একদম বের করে দিতে পারতেন। কিন্তু এরকম একটা কন্ট্রোভার্সিয়াল লোককে বিএনপি কি কারণে দিল তা আমরা তো বুঝতে পারি। আমরা তো এদেশেই থাকি। কি কোন তৈলের জোরে, কোন শক্তির জোরে, কোন টাকার জোরে এরা এইসব নমিনেশন পায়? এটা তো শেখ হাসিনার আমলেও এটা হচ্ছে। টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে আসে, তারপরে আইসা হইচই করে ঠেলে এটা এই একটা মানে একটা দুর্বৃত্তদের রাজত্ব সৃষ্টি করছে। এইখানে আমি মনে করি কি, বিএনপি একটা মারাত্মক ভুল করছে শিবচরের ক্ষেত্রে। এখানে তার এই নমিনেশন, এই যে কজন মাঠে আছে, লাবলু সিদ্দিকী সাহেব আছেন, আবার আপনার আরো কয়েকজন আছেন, তাদের ভিতরে দেখেন, তাদের ভিতরে তার গ্রহণযোগ্যতা কিরকম আছে। ইলেকশন করলে তারা কি উইন করে আসতে পারবে কিনা? এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারতেছে না, যাকে নমিনেশন দিবে সেই উইন করবে। তো সুতরাং আমি মনে করি কি, এটার এখনো কারেকশনের সময় আছে, এখনো উত্তেজনা তুঙ্গে। এখনো আমি শিবচরবাসীকে ধন্যবাদ দেই, এটা কোনো রক্তক্ষয়ী সংগ্রামের দিকে, যুদ্ধের দিকে, রক্তক্ষয়ী কোনো মারামারির দিকে যায় নাই। এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির কথা। এবং এটার একটা সলিউশন বিএনপির হাইকমান্ড করবেন, ইমিডিয়েটলি করবেন। দেখার বেশি সময় নেওয়াটা তাদের জন্য ক্ষতি হয়ে যাবে। জি, আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি আরেকটা প্রসঙ্গ দিয়ে। এই যে এত আমরা আলোচনা করলাম নির্বাচন নিয়ে, নির্বাচনের মনোনয়ন নিয়ে, মনোনয়নের যথার্থতা নিয়ে অনেক কিছু বললাম, কিন্তু এখনো কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা রয়েই গেছে যে নির্বাচন কি হবে? নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? সরকার তারস্বরে বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, কিন্তু মানুষের মনে তাহলে সংশয়টা দূর হচ্ছে নাকি? কারণ প্রথম থেকেই সরকারের ভিতরে একটা আপনার দোদুল্যমানতা ছিল
নির্বাচন নিয়ে। প্রথমে তারা বললেন যে তারা সংস্কার করবেন, বড় প্যাকেজ, মাঝারি প্যাকেজ, ছোট প্যাকেজ ইত্যাদি ইত্যাদি কায়দায় তারা বলে গেলেন। আচ্ছা, সেই সংস্কার করতে যে তারা কিন্তু 8-9 মাস সময় একেবারে নষ্ট করে দিয়েছেন। জাতির জীবন থেকে 8টা মাস তারা নষ্ট করছেন এই আলী রিয়াজের এই ফেরেববাজিতে পয়লা। এখন এখন দেখা যাচ্ছে কি যে গণভোট আগে হবে না গণভোট পরে হবে না গণভোট ইলেকশনের সাথে হবে। আচ্ছা, তারপর গণভোট হবে কয়টা প্রশ্নে। গণভোটের মেকানিজমটা কি, হা বা না, যে কোনো একটা প্রশ্ন থাকে। আমি মনে করি যে গণভোট করেন, তবে প্রশ্নটা দেন আপনারা কি ডক্টর ইউনূসের এই শাসন ব্যবস্থাটাকে এই ফেব্রুয়ারি পর্যন্ত প্রলম্বিত করতে চান কি চান না, এবং তার প্রতি আপনার আস্থা আছে কিনা। হা বলেন, না বলেন, এই গণভোটটা আগে করেন। উনি সম্পূর্ণভাবে লেজে গোবরে করে ফেলছে এখানে ইলেকশন নিয়ে। এই জন্যই মানুষের ভিতরে একটা আছে, যেটা কি এই 96-এর 15ই ফেব্রুয়ারির নির্বাচন কি আবার হতে যাচ্ছে, এটাও তো ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়বে। সেই ইলেকশনটা আপনার মাত্র 13 দিন টিকে ছিল। 13 দিনের মাথায় সেই সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে 13th অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এখন যদি ইলেকশন হয়, যদি বললাম জোর দিয়ে যদি ইলেকশন হয়, সেই ইলেকশন কি দীর্ঘ টেকসই হবে? সেই ইলেকশন কি টিকে থাকবে, না লোকজনের আন্দোলনের ফলে আবার ভণ্ডুল হয়ে যাবে, আবার সে নতুন করে আবার একটা নতুন যাত্রা শুরু করতে হবে? সেটা যদি হয় তাহলে বুঝতে হবে যে বাঙালি জাতির একটা দুর্ভাগ্য। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নির্বাচন নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষণ, এবং আমার কাছে মনে হলো উনি আমাদের কোনো আশার কথা শোনাতে পারলেন না, এবং এই জন্য আমি ওনাকে দায়ী করবো না। আমি বলবো যে বাস্তবতাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যখন আকাশে বিজলি চমকাতে থাকে, প্রবল বেগে কালবৈশাখী ঝড় হয়, তখন যদি কেউ বলে যে কি সুন্দর সূর্যের আলো পড়েছে, সেটা যেমন গ্রহণযোগ্য হবে না, এরকম বাস্তবতায় দাঁড়িয়ে আশার বাণী শোনানো কঠিন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, ভালোর জন্য প্রত্যাশা করবেন। দেখা যাক সামনে কি হয়। অনেকে বিভ্রান্ত হচ্ছে, বিএনপির লোকজন ধুমায় শেয়ার করছে বিরোধী দলে যাবে না জামাত, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। মানে এই রিপোর্টে বোঝানো হচ্ছে যে ক্ষমতায় তো বিএনপি যাবে, জামাত আর কয়টা সিট পাবে, বিরোধী দলে জামাত যেতে চায় না, তার চাইতে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি সরকারে যাবে, জামাত 2-4টা মন্ত্রণালয় যাবে, এই ভাগ বটরা করে খাবে আর কি। এই রিপোর্ট যিনি করেছেন শহীদ ইসলাম, ফার্স্ট ক্লাস স্টুপিড, কোনো এলেম কালাম নাই, উদ্ভট রিপোর্ট, ভিত্তিহীন রিপোর্ট, এবং এটা অবাস্তব। বাস্তবতা কি, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব। বাস্তবতা হচ্ছে, রিয়ালিটি হচ্ছে, জামাত ইসলামী 160+ আসন নিয়ে ক্ষমতায় যাবে, বিএনপি লেস দেন 100 আসন নিয়ে বিরোধী দলে যাবে, আর কমপক্ষে 40-50টা আসন জিতবে বা তার চাইতে বেশি আসন জিতবে স্বতন্ত্র প্রার্থীরা, এবং জামাত সবাইকে নিয়ে, বিএনপি বাদে সবাইকে নিয়ে সরকার গঠন করবে। আর জামাত যদি সরকারে না যেতে পারে তাহলে প্রধান বিরোধী দল হবে। এটা হচ্ছে জামাতের সিদ্ধান্ত। আর এটাকে মানে এর চাইতে স্টুপিড মার্কা থার্ড ক্লাস কোনো রিপোর্ট হতে পারে না। শিরোনাম এভাবে করেছে, জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায়, বিরোধী দলে যাবে না জামাত, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। না, পর্দার আড়ালে বিএনপির সঙ্গে কোনো আসন সমঝোতা চলছে না। জামাতের স্পষ্ট ঘোষণা হচ্ছে বিএনপি বাদে অন্য সব দলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, কারণ চান্দাবাজদের সঙ্গে কোনো জোট হতে পারে না। জামাত যদি বিএনপির সাথে জোট করে আসন সমঝোতা করে, জামাতকে তো আমি ঝাড়ু পেটা করবো। জামাতের পক্ষে দিন রাত খেয়ে না খেয়ে বিনা স্বার্থে ন্যারেটিভ নির্মাণ করি, কথা বলি, জামাতের ভুল ত্রুটি ধরিয়ে দিই কি এজন্য বিএনপির সাথে সমঝোতা করবে? জামাত এত স্টুপিড না। জামাত 160+ আসন নিয়ে ক্ষমতা আসবে, লিখে রাখেন। আর জামাতের সাথে সমঝোতা, জোট, যাই বলেন, এটা হবে চরমোনাই সহ ইসলামপন্থীদের, বিএনপি বাদে যে কোনো দলের সাথে হতে পারে। এই রিপোর্ট এটা ভারতীয় প্রজেক্ট।
আপনি রিপোর্ট দেখলেই বুঝবেন আওয়ামী লীগকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র নির্বাচন করলেও জামাতের চাইতে ভালো করবে, কি উদ্ভট হিসাব নিকাশ। এবং রিপোর্টের মধ্যে এই মিথ্যা ধান্দাবাজ থার্ড ক্লাস রিপোর্টের যত ধরনের কৌশল সব অনুসরণ করা হয়েছে। কি সূত্র বলছে, আরে সূত্রটা কি তোমার? সাংবাদিকতা বুঝো কিছু? সাংবাদিকতা ডিপার্টমেন্টে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি কয়েকটা কোর্সে আমি ক্লাস নিয়েছি। এই সাংবাদিক কোথায় পড়েছে? এটা লিখে দিয়েছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। এটা সাংবাদিকতার মানদণ্ডে এই রিপোর্ট বাতিল। এই রিপোর্টের যদি 10 মার্ক থাকে এখানে 1 মার্কও পাবে না, 0 পাবে। আপনারা ইন্টারমিডিয়েটে প্রতিবেদন লেখা শিখেছেন না? পরীক্ষা লিখতে হয় বাংলা সেকেন্ড পেপারে বা ইংরেজিতে রিপোর্ট রাইটিং, তো এই 10-এর মধ্যে 0। আসন সংখ্যা যাই হোক না কেন, আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসবে না জামাত ইসলামী। নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটি নেতারা আশাবাদ ব্যক্ত করলেও ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন। আচ্ছা, দলটির নেতারা ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন, তো এটা কি রিপোর্ট না ভিন্ন? এটা কে বলছে? এটা কি মতামত কলাম না রিপোর্ট? এটা কি? স্টুপিড। সরকার গঠনের জন্য এককভাবে বিএনপির পাল্লা ভারী হবে, এটা এখন কোন রাজনৈতিক বিশ্লেষক বলেনি যে বিএনপি সরকার গঠন করবে। কে বলেছে? কোন জরিপে উঠে এসেছে? আন্দাজে কথা। সব বিশ্লেষক বলছে জামাত ইসলামী সরকার গঠন করবে। ডাকসু চাকসুতে দেখেন না? এই যে এই স্টুপিডরা, এরা ডাকসু নির্বাচনের আগে বলেছিল যে ছাত্র দলের ভূমিদল বিজয় হবে, শিবির একটাও জিততে পারবে না, শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতাই হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে আব্দুল কাদের, মেঘমাল্লার বসু এদের সাথে। এই হচ্ছে ওই স্টুপিড মার্কা সাংবাদিকরা। এজন্য ক্ষমতার সঙ্গে হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামাত। এরকম কোন প্রমাণ কেউ দেখা যাবে? মিথ্যা কথা। এটা রয়ের রিপোর্ট। আসন ছাড়াও বিএনপি মানে জামাতের ইমেজ, জামাতকে দুর্বল হিসেবে প্রেজেন্ট করার একটা মিথ্যা রিপোর্ট। এই জন্য আমরা কঠোর শব্দ প্রয়োগ করছি। আসন ছাড়াও বিএনপির জাতীয় সরকারের মন্ত্রিসভাও থাকতে চায় দলটি। আরে জামাত বলেছে যে বিএনপিকে তারা সাথে নিয়ে করবে, আর বিএনপি তো বলেছে জামাত বাদে সব দলকে নেবে, সেখানে জামাত থাকতে চায় মানে। আর জামাত যদি বিএনপির সাথে আসন সমঝোতা করে তাহলে বাংলাদেশে নির্বাচনটা হবে কার সাথে? প্রতিদ্বন্দ্বিতাকে। এগুলো কোনো অর্থ আছে রিপোর্টের? জুলাই বিপ্লবের ধারকরা এভাবেই নির্বাচন পরবর্তী সরকার ঐক্যবদ্ধ থাকতে পর্দার আড়ালে অনানুষ্ঠানিক আলোচনার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। মিথ্যা কথা। প্রকাশ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে নানান বক্তব্য দিলেও বিএনপি জামাতকে এক মোহনায় আনতে টানেলের শেষ প্রান্তে এখন নিভু আলো দেখা মিলছে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তর কেমনটা জানিয়েছে। সেই সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র হচ্ছে রয়ের বাইরে এই যুগান্তরের কাছে কোনো সোর্স নেই। যুগান্তরের সম্পাদক আমার প্রিয় কাছের লোক, এইগুলো অনুমোদন করেন আপনি এইসব স্টুপিড মার্কা রিপোর্ট ছাপাতে। সূত্রগুলো জানিয়েছে সাংগঠনিক স্বার্থ সহ বহুবিধ বাস্তব কারণে জামাত কোনোভাবে আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের পজিশনে বসতে চায় না। অথচ আমার বিশ্লেষণ বা সবাই বুঝে, পিনাকিও বলেছেন যে বিরোধী দলে এবার যারা হবে তাদের সবচাইতে লাভ বেশি। কারণ যারা সরকারে আসবে তারা এই কঠিন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হবে, অনেকটা অসম্ভব, তারা মেয়াদ পূর্ণ করতে পারবে না। তো এই জন্য বিরোধী দলে যারা থাকবে তাদের জন্য পরিস্থিতি নিরাপদ, তারা সহজে সামনের বার ক্ষমতায় যে স্থিতিশীল ভাবে দেশ চালাতে পারবে। ঝড় ঝাপটা যা যাবে এবার যারা ক্ষমতায় আসবে তাদের উপর দিয়ে। এই জন্য পিনাকি ভট্টাচার্য বলেছেন যদি বিএনপি মেধাবী হয়ে থাকে তাহলে তারা বিরোধী দলে যাবে। পিনাকি ভট্টাচার্য বলেছেন যদি জামাতের আমির মানে আমি যদি হইতাম বা সিদ্ধান্ত নিতে পারতাম বা আমার কথা যদি শুনতো তাহলে বলতাম যে আপনারা বিরোধী দলে যান, বিরোধী দলে যাওয়াটা আপনাদের জন্য সেফ। আর এই স্টুপিড রিপোর্ট বলে যে কোনোভাবেই বিরোধী দলের পজিশনে বসতে চায় না। যারা সামনে ক্ষমতায় যাবে এদের কপালে অনেক বিপদ আছে, সে জামাত হোক আর বিএনপি হোক। এই জন্য বিরোধী দলে যাওয়াটাই সেফ, এটাই বাস্তব, এটা জানে সবাই, কিন্তু এই যুগান্তর জানে না। আওয়ামী লীগের টানা 15 বছরে মামলা আর্থিক প্রতিষ্ঠানের চরম ক্ষতি ফেস করে জামাত সরকারি দল সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। মূলত এ কারণে অন্তত আরো 2 টার্ম জামাত কোনোভাবে বিরোধী দলে যাবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামী লীগ, এই দেখেন এই যে রয়্যাল রিপোর্ট বলছি এখন বুঝবেন সহজে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামী লীগ আমলে আগামী নির্বাচনে দলীয় প্রতীক নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ, এটি এখন পর্যন্ত নিশ্চিত। তবে তফসিল ঘোষণার পর কি হবে সেটা দেখার বিষয়। তফসিল ঘোষণার পর কি পারবে মানে ওই যে ভারতের যে প্রজেক্ট আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন, ওগুলোতে একটু ঘি ডালার চেষ্টা করছে এই যুগান্তর। এছাড়া আওয়ামী লীগ অন্যতম সহযোগী জাতীয় পার্টি নির্বাচন করার ক্ষেত্রে
কোনো বাধা নেই। আওয়ামী লীগও জাপা নির্বাচন করতে পারলে ভোটের বিদ্যমান হিসাব পাল্টে যাবে, আর যদি নির্বাচন না করে তাহলে হিসাব ভিন্ন। আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে, এই প্রশ্নটাই তো অবান্তর। এই প্রশ্নটা তুলে আনাটাই হচ্ছে একটা রয়ের প্রজেক্ট। বুঝতে পারছেন যুগান্তরের এই রিপোর্ট কিভাবে লিখে দিয়েছে? সূত্র জানায় আওয়ামী লীগের হামলা মামলা ও নির্যাতন অব্যাহত থাকলেও জামাত তার সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো পিছু হটেনি। প্রকাশ্য গোপনে তাদের সব ধরনের কার্যক্রম অব্যাহত ছিল, বরং এই দুঃসময় তাদের কর্মী সমর্থক বেড়েছে অনেক। ফলে সারা দেশে আরো নানান কিছু লেগেছে। সূত্র বলছে কম সংখ্যক আসন নিয়ে